কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ঝিনাইদহে আছি, ঝিনাইদহের কৃষ্ণনগর আদর্শ পাড়ায়। সেখানে আমাদের জন্য অপেক্ষা করছেন আয়েশা আক্তার রিক্তা। তিনি চুয়াডাঙ্গা প্রৌঢ় ডিগ্রি কলেজের প্রভাষক, তিনি সেখানে পড়ান, শিক্ষক। আজকে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন চিকিৎসা সহযোগিতা নেবার জন্যে, অর্থাৎ স্টুডিওতে আমাদের যে বিশেষজ্ঞ চিকিৎসক আছেন তার কাছ থেকে পরামর্শ নেবার জন্য যারা বসে আছেন ওখানে মায়েরা, তাদেরকে সহযোগিতা করবেন। আর আমরা স্টুডিওতে পেয়েছি অধ্যাপক ডাক্তার নীলুফার সুলতানাকে। নীলুফার আপাকে চেনেন আপনারা সবাই, আমাদের এটি নিউজের কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠান নিয়মিত যারা দেখেন তারা চেনেন। আর বাংলাদেশের এই চিকিৎসা বিজ্ঞানে ওনাকে কেনা চেনেন, ইনি ঢাকা মেডিকেল কলেজের গাইনি এবং অপস বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। সম্প্রতি তিনি ওখান থেকে অবসর নিয়েছেন, একটি বেসরকারি হাসপাতালে তিনি কনসালটেন্ট, সিনিয়র কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। মূলত বন্ধ্যাত্ব নিয়ে আপার অনেক সুন্দর সুন্দর কাজ দেশ বিদেশে প্রশংসিত হয়েছে। আমাদের বাংলাদেশের এই কৃতি চিকিৎসক, তাকে আমরা পাই আমাদের এই অনুষ্ঠানে। কৃতজ্ঞতা আপা আমাদেরকে সময় দেবার জন্যে। আর ওখানে যারা আছে তারাও নিশ্চয়ই অনেক ভাগ্যবান, না? আজকে আমরা নীলুফার আপাকে পাচ্ছি। যাই হোক, আজকে আমরা দেখছি দুইজন খুবই সুন্দর মানুষ দুই দিক আলো করে বসে আছে, সুতরাং আমার কথা আর বেশি মানুষ বেশিক্ষণ সহ্য করবে না। আমরা এই আলোকিত এবং সুন্দর দুই মানুষের কথাই শুনবো। এইদিকে ডাক্তার নীলুফার সুলতানা, ওইদিকে আমাদের রিক্তা। রিক্তা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি দিদি, আপনি কেমন আছেন? এই তো আছি। কি পেশেন্টটা কি নিয়ে কথা বলবেন, একটু কি প্রাথমিক আলোচনা করে নিয়েছেন নাকি? হ্যাঁ, আমি আজকে গাইনি যে রোগীগুলো আছে তাদের সাথে প্রাথমিকভাবে আলোচনা করেছি। তারা তাদের ব্যক্তিগত সমস্যা নীলুফার ম্যাডামের সাথে কথা বলবেন এবং সমাধান তারা অবশ্যই পাবেন। একদম একদম। এটি নিউজ এবং কানেক্টিং বাংলাদেশের পরিচালনা পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি কানেক্টিং বাংলাদেশের মতো এত সুন্দর একটি প্রোগ্রাম ঝিনাইদহের মাটিতে করার জন্য। আমার বিশ্বাস আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে ঝিনাইদহের প্রান্তিক অঞ্চলের মায়েরা সহ দেশে বিদেশে অবস্থানরত হাজারো মায়েরা ভীষণভাবে উপকৃত হবেন। অনেক সুন্দর, অনেক সুন্দর। আপনি অনেক গুছিয়ে কথা বলেন। ঠিক, আর আমরা ঠিক পরিচালনা পরিষদ নয়, এটা তো আমরা একটা টিম। আর এই অনুষ্ঠানটি আমরা অনেক দিন ধরেই করি ঝিনাইদহে, আরও অনেকবার আমরা করেছি। গত 11 বছর ধরে চলছে প্রোগ্রামটি। জি। এবং প্রায় অনেক জায়গায় 2বার 3বার 4বার হয়ে যায়। অনেক রোগী কমন পড়ে এখন আমাদের। যাই হোক, খুব ভালো লাগে এবং মায়েরা অনেকে অপেক্ষা করেন কবে এরকম একটি এই টিম যাবে তাদের এলাকায়। ঢাকায়ও যখন অনেকের সঙ্গে দেখা হয়, অনেকে রিকোয়েস্ট করেন যে আমার এলাকায় চলেন, কুমারখালীতে করে দেন, অমুক জায়গায় করে দেন। খুব ভালো লাগে। আর কখনো কখনো আপনাদের ওখানেও আমরা চলে যাই, চিকিৎসকরা থাকেন তার জায়গায়, সেখান থেকে আমাদেরকে তাদের চিকিৎসা পরামর্শ দেন। আচ্ছা, যাই হোক, প্রথম কাকে দেখব? প্রথমে আমি ডেকে নিচ্ছি আজকের প্রথম যিনি রোগী আছেন। উনি 28 বছর বয়সী, ওনার নাম হচ্ছে কুলসুম। উনি জরায়ু সমস্যা এবং প্রস্রাবে জ্বালাপোড়া সহ অনেক জটিল সমস্যায় ভুগছে দীর্ঘদিন ধরে। আচ্ছা, আমরা শুনি। আপা, আসসালামু আলাইকুম। কুলসুম আপা, বলেন কি সমস্যা? জরায়ু সমস্যা। আমার জরায়ু সমস্যা। আগে শুনি, বয়স কত, বাচ্চা কয়জন? বয়স হলো 28, বাচ্চা দুটো, একটা ছেলে আর একটা মেয়ে। একটা মেয়ে। ছোটটার বয়স কত? ছোটটার বয়স 10। 10 মানে এই যে এটা সামনে বসে আছে? না, আপনার বাচ্চা? ওই যে সাইডে আছে। আচ্ছা, ঠিক আছে। আর জরায়ুর কি সমস্যা? জরায়ুর কি মনে হয় নিচে নেমে গেছে বা কিছু এরকম? হ্যাঁ। বাচ্চা কি বাড়িতে হয়েছে? হ্যাঁ, বাড়িতে হয়েছে বাচ্চা। বাড়ির ভিতরে কে মানে কে সহযোগিতা করলো? দায়ী মানে অনেক ধাত্রী ছিলেন নাকি এমনিতেই মা খালারা এটা করছেন? এটা হলো মা খালারা করেছে।
তারপর থেকে আপনার এটা মনে হয় জরায়ের সমস্যাটা নিচে নামছে বা কিছু? হ্যাঁ, তারপরেতেই ওরকম সমস্যা, কিন্তু মেয়ের বয়স যখন 1.5 বছর সেই সময় আমার ওই জ্বরেতে ওই সমস্যাটা বেশি মারাত্মক হয়ে গেছিল। টিউমার হয়েছিল আর ঘা হয়েছিল, তা একবারে অপারেশন করলাম, করার পরেও তারপরেও ওই সেই জ্বালা যন্ত্রণাই আছে। অপারেশন করলেন মানে কি ফেলে দিয়েছেন নাকি? ওই সেইটাই আবার মানে নিচে নেমে আসতেছে এরকম। ও আচ্ছা, নিচে নেমে। তাহলে কি অপারেশন করলেন? মানে ঘা, টিউমার? হ্যাঁ, কিন্তু ওইটাই তো আমরাই তো বুঝতে পারতেছি না যে কেন এরকম হচ্ছে। কি যে অপারেশন করলাম তাহলে ফাও টাকা খরচ হলো, এরকম তো কত মানুষ কত কথা বলে যে কি অপারেশন করা, সেই যদি এরকম ভোগ করতে হয়। অনেক দিনের তো এইগুলো ভোগ মানে করতেছে আমি। ভুগছেন না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। প্রস্রাবে এরকম জ্বালা যন্ত্রণা আপনার করে। কুলসুমের জন্য কি মানে আর কোনো প্রশ্ন করতে হবে? আমি বুঝতে পারছি না যে ওর জরায়ুটার তাহলে যদি অপারেশনই করে থাকে তাহলে আবার আরেক কেন কি হচ্ছে? হ্যাঁ, আমি কুলসুমকে একটু প্রশ্ন করব কিছু। তার আগে আমি এটিএন নিউজ যে এরকম একটা সুন্দর একটা প্রত্যন্ত অঞ্চলের মানুষদের নিয়ে এতদিন ধরে কত সুন্দর করে বিভিন্ন গাইনোকোলজিস্টদের নিয়ে, বিজ্ঞ গাইনোকোলজিস্টদের এনে কষ্ট করে আপনি এই চালিয়ে যাচ্ছেন, এবং আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি যে আমাকে এনে সেই ঝিনাইদের প্রত্যন্ত অঞ্চলে মানুষগুলোর সাথে আমাকে পরিচয় করিয়ে দিচ্ছেন। হ্যাঁ, সেই জন্য আমি আবারও ধন্যবাদ দিচ্ছি। তো কুলসুম, আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনার বয়স এখন কত? আমার বয়স হলো 28। 28 বছর। তো আপনি কি অপারেশন হয়েছিল? জরায়ুটাকে ফেলে দিয়েছে? হ্যাঁ, একদম ফেলাই দেওয়া হয়েছে। একদম ফেলে দিচ্ছে? হ্যাঁ। কেন তখন ফেলে দিছিল? জরায়ুতে কি টিউমার হয়েছিল নাকি অতিরিক্ত রক্তস্রাব যেত, কি হয়েছিল? ওই জ্বরের নাড়িতে হলো টিউমার হয়েছিল আর ওই ঘা হয়েছিল। ঘা হয়েছিল, টিউমার হয়েছিল। এখন কি সমস্যা? ওটা কি ওখান থেকে কিছু বেরিয়ে আসে? হ্যাঁ, ওইরকম। মাসিকের রাস্তা দিয়ে কিছু নেমে আসে? হ্যাঁ, ওরকমই ওই জায়গায় এই আছে, নেমে আছে। আচ্ছা, আপনার বাচ্চা কয়জন? বাচ্চা 2জন। 2জন বাচ্চা? হ্যাঁ। আচ্ছা, বাচ্চা হতে কি খুব কষ্ট হয়েছিল? হ্যাঁ, তা তো কষ্ট হয়েছে। আচ্ছা, আমার যেটা মনে হচ্ছে যে ওনার যখন ইউটেরাসটা ফেলে দিয়েছে, ওখানে এন্টারোসিল নামে একটা জিনিস থাকে আর কি। ওটা যদি ওই সময় ডিটেক্ট না করে এবং কারেকশন না করে, পরে মাসিকের রাস্তাটা বের হয়ে আসে, সেটাকে আমরা বলি ভল প্রলাপস। আচ্ছা। তা আমার সন্দেহ হচ্ছে যে ওনার কুলসুমের ভল প্রলাপস হয়েছে কিনা। তো এই যদি এটা জিনিসটা বের হয়ে আসে, এটা কি মাসিকের রাস্তা দিয়ে বেলুনের মতো বা ডিমের মতো বের হয়ে আসে? হ্যাঁ, পাচ্ছি ওরকম ডিমের মতো। ওরকম বের হয়ে আসে। তাহলে আমার মনে হয় যে এটাকে আমরা বলি যে ভল প্রলাপস। ইউটেরাসে যে জায়গা থেকে জরায়ুটা কেটে ফেলে দিছে ওটাকে আমরা ফিক্সড করে দেই। ওটা যদি ফিক্সড না করা হয়, প্লাস ওখানে এন্টারোসিল নামে একটা জিনিস থাকে, সেটা যদি কেউ ডিটেক্ট করতে না পারে অপারেশনের সময় এবং এটা কারেক্ট না করে, তাহলে পরবর্তীতে এই পুরা জরায়ু যে ভ্যাজাইনাল ওয়ালটা বের হয়ে আসে, এটাকে বলে ভল প্রলাপস। এবং সত্যি যদি আমি যেটা সন্দেহ করছি কুলসুম, আপনার যদি এটা হয়ে থাকে তাহলে আপনার ওখানে সমস্যা হবে, কিছু পেশাব জমে থাকবে মূত্রথলিতে এবং সেটা বারবার ইনফেকশন হবে, ব্যথা হবে, জ্বালা পোড়া হবে, এটা হবে। তা আমার যেটুকু মনে হয়, আপনি যদি ভল প্রলাপস হয়েই থাকে তাহলে এইটা কারেকশনের জন্য, এটা ঠিক করে দেওয়ার জন্য আবার একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আপনাকে যেতে হবে। এবং সত্যি সত্যি ভল প্রলাপ যদি হয়ে যায়, এটা কিন্তু অপারেশন ছাড়া আর অন্য কোনো উপায়ে চিকিৎসা করা যায় না। আরেকটা অপারেশন তার মানে আরেকটা অপারেশন হয়তো বা লাগতে পারে। আপনি যেটা বলেছেন, যে কথাগুলো বলছেন, সেটা থেকে আমার এটাই সন্দেহ হচ্ছে যে আবার যদি কিছু নিচের দিকে নেমে আসে তাহলে সেটা সম্ভবত ভল প্রলাপস আমরা বলি। আপনি হয়তো আমার মেডিকেল টার্মটা বুঝবেন না, কিছু জিনিস আবার যেটা আপনার ঢিলা হয়েছিল আগের থেকেই সেটা নেমে আসছে, সেটা কারেকশন আগে করা হয় নাই। সেই জন্য আমার মনে হয় যে আপনি কষ্ট করে যদি একজন গাইনি বিশেষজ্ঞর কাছে যান, হ্যাঁ, এবং সেটা দেখে সত্যি ভল প্রলাপ যদি হয়ে থাকে, তাহলে ওইটা আবার সার্জারি করে কারেক্ট করে ঠিক করে দিতে হবে। ঠিক আছে। স্বামী কি করে কুলসুম আপা? স্বামী কি করে? মাটির কাজ করে। মাটির কাজ করে। আপনি তো কোনো সরকারি হসপিটালে যাবেন, ওখানে সরকারি হসপিটালে গেলে
এটা মানে ডায়াগনোসিসটা হবে ঠিক মতো, যে অপারেশনের পরে কি জিনিস নিচে নেমে আসলো। ঠিক আছে, ঠিক আছে কুলসুম আপা, তাহলে আমাদের যে আপা আছে আয়শা আপা একটু পরে আমাদের অনুষ্ঠানের পরে ওনাকে একটু গাইড দেখা করবেন, দরকার, একটু হ্যাঁ, গাইড করবেন guide যে করবেন। উনি সরকারি হাসপাতালেই যেন যান। আমরা জি দিদি, যতটুকু জানি অবশ্যই। এখান থেকে কাগজে কলমে যতটুকু জানি যে সরকারি হাসপাতালগুলোতে এখন এই মায়েদের এই নানান বিষয়ের সেবা এখন একেবারে অনেক ভালো। খুবই কি বলবো যে অত্যন্ত মানে হ্যাঁ, সুন্দরভাবে কম হয়, খরচে, সিস্টেমেটিক সুন্দরভাবে। হয়, এবং অনেক অভিজ্ঞ ডাক্তাররা আছে, ভালো ভালো সার্জন আছে, যে এগুলো সুন্দরভাবে এবং করে দিতে পারবে। প্রায় বিনামূল্যে, মানে হ্যাঁ, হ্যাঁ, বলাই প্রায় যায় বিনামূল্যে। যদি কোনো দালাল টালালের খপ্পরে না পড়ে, কেউ যদি মনে করে যে আচ্ছা আমি একটু দাঁড়াবো না, লাইনে দাঁড়াবো না, আমি ইয়ে করব, একটু তাড়াতাড়ি দেখে যাব, ফেলবো। তাহলে তো দালালের খপ্পরে পড়তেই হবে। কিন্তু একটু ধৈর্য নিয়ে ভালোভাবে যদি যায়, আমাদের সরকারি হাসপাতালগুলোতে মায়েদের এই নানা ধরনের এই চিকিৎসা, টেস্ট করানো, এগুলো কিন্তু মোটামুটি প্রায় ফ্রি বলা যায় প্রায় free একেবারেই। বলা যায়। হ্যাঁ, তো সেইটা যেন একটু ওনাকে গাইড করে ওনাকে একটু বুঝিয়ে বলবেন, উনি যেন জি দিদি। একটু ধৈর্য নিয়ে দেখায়। হ্যাঁ, দূর থেকে কোনো পরামর্শ দিলে হবে না। জি জি, ঠিক আছে দিদি। প্রলাপস এন্ড এটাকে বললেন ভল প্রলাপস। ভল প্রলাপস একটা জিনিস যেটা হলো জরায়ুটা নিচ দিয়ে বের হয়ে আসছে। তো জরায়ু যখন বের হয়ে আসে, জরায়ুর সামনে পিছনে 3-4টা জিনিসও বের হয়ে আসে। পেশাবের থলি ওয়ালটা, পায়খানার থলি ওয়ালটা, প্লাস হচ্ছে ইন্টেস্টাইন, খাদ্যনালীর কিছু অংশ। ও মাই গড। খাদ্যনালীর কিছু অংশ যখন নেমে আসে, ওইটা যদি কেউ কোনো সার্জন ডিটেক্ট করতে না পারে, ওইটা ডিটেক্ট করতে হয়, ওইটা রিপেয়ার করে দিতে হয়। ওইটা না রিপেয়ার করলে জরায়ে ফেলার পরও কিছুদিন পরে আবার বেরিয়ে এটা আসবে। এখানে কি আপা কোনো মানে ওই যে এটা তো আমরা প্রসবের লিখে নাই তো, সময় লাইনে নাই তো। না, আমি একটু জানার জন্য ইয়ে করছি যে প্রসবের সময় যে টানা হ্যাচড়া, এইটাতে কি কোনো হ্যাঁ, মানে এইটা যেমন আমি প্রসবের ওনাকে সময় কুলসুমকে টানা জিজ্ঞেস হ্যাচড়া, করলাম যে বাড়িতে হয়েছে কিনা বাচ্চা, হ্যাঁ, আমিও জিজ্ঞেস করলাম যে কষ্ট হয়েছে কিনা। রাইট। হ্যাঁ। হ্যাঁ, তো এইটার এই টানা হেঁচড়ার কারণে এই যে আপনি হ্যাঁ, বললেন যে হ্যাঁ, টানা খাদ্যনালীর হেঁচড়ার কিছু কারণে- অংশ বের হয়ে না, আসে। খাদ্যনালী ভ্যাজাইনাল ওয়াল দিয়েই খাদ্যনালীর কিছু অংশ নেমে আসে। হ্যাঁ, এবং হয়েছে কি ইউটেরাসটা তো একটা কিছু সাপোর্ট আছে, যেটা পেলভিসের মধ্যে যে সে থাকে, Right. কিছু সাপোর্ট তার থাকে। এই সব সাপোর্ট গুলা লুজ হয়ে যায় এই যে টানা হেঁচড়ার জন্য। জরায়ের ভিতর বাচ্চাটা থাকে, বাচ্চাটা বের হওয়ার সময় হওয়ার আগেই যখন বাচ্চার মাথা ধরে টানাটানি করা হয়, অথবা যেটি বের হয়ে আসে সেটা ধরে টানাটানি করা হয়, পুরোপুরি জরায়ের মুখটা খুলবে এবং ইউটেরাসটা কন্ট্রাক্ট করবে বের হয়ে যাওয়ার জন্য। সেইটুকু সময় দেওয়া হয় না, যেটা যারা মানে কি বলবো যে দায়ী যারা হিসাবে আমি এই যারা জন্যই কাজ করে, হ্যাঁ। একটু আলোচনাটা আপনার হ্যাঁ। কাছে শুনতে চাই যে এই অনুষ্ঠানটা শুধু যারা প্রসূতি বা যাদের সমস্যা আছে তারাই শুনছেন তা নয়, তা নয়, অনেকে হ্যাঁ। যারা এই যারা দায়ের delivery কাজ করান, করেন, হ্যাঁ, হ্যাঁ। তারা কিন্তু অনেক মনোযোগ দিয়ে শোনেন, তাদের জন্য আমাদের তাদের জন্য তরফ থেকে অত্যন্ত সেই অর্থে প্রয়োজন। তেমন কোনো পরামর্শ থাকে না। সো আপনার মতো একজন চিকিৎসক আমি ধরেই নিচ্ছি যে আজকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখছেন, তাদের মধ্যে এই যে ঘরে বসে যারা দায়ের কাজ করেন, অথবা মা খালারা অনেকে সাহস করে এগিয়ে আসেন যে বাচ্চাটা মানে তাড়াতাড়ি আমরা এই delivery করিয়ে ফেলি। হ্যাঁ, তাদের জন্য যদি কিছু বলেন। হ্যাঁ, অবশ্যই সেটা আমি বলবো যে ডেলিভারির সময়টা হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল মোমেন্ট, কিন্তু হ্যাঁ এই সময়টা আমরা এটা বলছি না যে বাসায় ডেলিভারি করানো যাবে না, অবশ্যই যাবে। যারা মিডওয়াইফ, ট্রেন্ড মিডওয়াইফ, যারা বুঝতে পারে যে কখন আমাকে কি হ্যান্ডলিংটা করতে হবে। 3টা স্টেজ আছে কিন্তু ডেলিভারির। হ্যাঁ, কোন স্টেজে বাচ্চাটা আছে, ফার্স্ট স্টেজে থাকলে যদি তাকে বলা হয় প্রেসার দে, তাহলে জ্বরের মুখটা ছিঁড়ে যাবে, একদম ছিঁড়ে যাবে। সেকেন্ড স্টেজে আসার পরও যদি বলেন প্রেসার দে, তাহলে জ্বরের মুখ। সেকেন্ড স্টেজেরও একটা লেটেস্ট স্টেজ আছে, যখন তাকে বলি আমরা বেয়ারিং ডাউন এফেক্ট। তখন মায়েরই এমন হবে, মনে হবে যে এই মুহূর্তে আমি বাচ্চাটা বের করে দিই, তার ভিতর থেকে এরকম একটা এফেক্ট হবে। সেটা ওই ওই দায়ের পয়েন্টটা বুঝতে হবে। বুঝতে হবে তাকে, Right. বুঝে তাকে বলতে হবে যে এখন বাচ্চাটা ডেলিভারি করানো যায়। কিন্তু অনেকেই দেখা যায় যে যাদের ট্রেনিং নাই, হ্যাঁ যাদের ট্রেনিং নাই, তারা কিন্তু তার আগেই প্রসব করায় ফেলে, তার আগেই বলে যে আপনি চাপ দেন এখন বাচ্চা বের করব, অথবা টেনে হিস্ট্রে নিজে একটু জোর করে বের করে ফেলে।
তাতে কি হয় যে জরায়ুটা অনেক ক্ষেত্রে জরায়ুর মুখ তো ছিঁড়ে যায়, ভ্যাজাইনাল ওয়াল ছিঁড়ে যায়, এবং পরে এই যে জরায়ুর যে সাপোর্ট এগুলো অনেক ঢিলা হয়ে যায়। আর তাছাড়া আমাদের দেশে কি হয় যে মা বোনেরা কি কি এক সপ্তাহ পরের দিন থেকেই কিন্তু সমস্ত কাজকর্মে তারা লেগে যাচ্ছে। তাদের যে পিরপিরিয়ামে যে বিশ্রাম, পিরপিরিয়ামে যে একটু এক্সারসাইজ, পিরপিরিয়ামের যে প্রপার একটা নিউট্রিশন দরকার, এটা কিন্তু কোনো অবস্থা কেউই পায় না, অনেকেই বুঝতেও পারে না, পায়ও না। আমরা এই আলাপ আলোচনার মাঝখানে আমি আরো একবার সুযোগ পেলে আমরা একটু বিস্তারিত জরায়ুর মুখ ছিঁড়ে যাওয়া এবং ওই যে যেই সেন্টার আপনি করে এসেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, সেটা নিয়েও কিন্তু অনেক ভোগে, কিন্তু আমরা অনেক সময় কানেক্টিং বাংলাদেশে ওই পেশেন্ট পাই না যে তাদের কি বলে ফিস্টুলা, তো সেটা নিয়েও একটু কথা শুনবো ফাঁকে ফাঁকে নিশ্চয়ই। কুলসুমের জন্য যেই পরামর্শ, সেই পরামর্শটা অলরেডি হয়ে গেছে, রিক্তা সেটাকে গাইড করবে, পরের পেশেন্ট দেখি আমরা। দিদি এবারে কথা বলবে আমাদের পেশেন্ট বিজলি দাস, ওনার বয়স 45 বছর, উনিও জরায়ু বিভিন্ন জটিলতায় ভুগছেন, ওনার সাথে আমরা কথা বলি, শুনি। হ্যাঁ, নমস্কার দিদি। নমস্কার, ভালো আছেন? হ্যাঁ আছি দিদি, ভালো আছি। আচ্ছা, হ্যাঁ বলেন। আমার এই মাসে মাসে বিলাট হওয়ার সময় খুব পেটের ভিতরে জ্বালা যন্ত্রণা করে, পেটটা মোটা হয়, শক্ত হয়, হাঁটতে পারি না, হাত পা কামড়ায় ব্যথা হয়, মাথা ঘোরে সবসময়ের জন্য, তবে বিলাট হলে আর সারতে চায় না। তা হাসপাতালে গেছিলাম জ্ঞানী বিশ্বাসের কাছে, ওরা আলট্রাসাউন্ড করলো, আলট্রাসাউন্ড করে দেখে বললো যে একটু ঘা হয়েছে, এই ওষুধ খালি সাই যাবে। ওষুধ খালি সাই যাবে, তো ওষুধ খালাম, তা এখনো পর্যন্ত সারল না। আচ্ছা, কতদিন ধরে ওষুধ খাচ্ছেন? তা ওষুধ এক জায়গায় মানে 2 মাস করে খাইছে। আচ্ছা, ডাক্তার কি 2 মাসের ওষুধই দিয়েছিল নাকি আর একটু বেশি দিন খেতে বলেছেন? না, 2 মাসের ওষুধ আমি কমপ্লিট করেছি। কমপ্লিট করছেন, আচ্ছা। জরায়ুর ঘা, এবং ওনারা তো খারাপ কিছু বলে না, ওই যে ভায়া টেস্টটা করছিলেন, ভায়া টেস্ট একটা জরায়ুর থেকে, না ওইটা করেন নাই না? আচ্ছা, বয়স কত হবে মাসি আপনার? 45 বছর। 45। আর মাসিকের সময় ব্যথা হয়? হ্যাঁ। পেট ফুলে যায় সেটা বললেন? আচ্ছা, আপনার সমস্যাটা আমরা শুনলাম, কিন্তু একটু আপনার সাথে একটু জানতে চাচ্ছি যে মাসিকের সময় কি মাসিকের পরিমাণটা বেশি হয়, অনেক বেশি রক্তক্ষরণ হয়? হ্যাঁ, অনেক বেশি হয়, অনেক বেশি রক্তক্ষরণ হয়। যা আপনাকে যে 2 মাসের ওষুধ দিয়েছিল তাতে কি রক্তক্ষরণ কিছুটা কমেছে? কমিল 5 দিন পরে কমে, 5-6 দিন পরে কমে। 5-6 দিন পরে কমে, তো ঠিক আছে। তারপরও আপনাকে যেটা করতে হবে, আপনি বলছেন যে জ্বালা পোড়াও করে, ঘাও আছে, তবে আপনাকে জরায়ুর মুখে লালা নিয়ে একটা পরীক্ষা করতে হবে, সেই পরীক্ষাটাও করতে হবে। আর যদি কোনো টিউমার বা কিছু না থাকে জরায়ুতে এবং ব্লিডিংটা তারপরেও যদি হয়, তাহলে আমরা কিন্তু একটা মানে হরমোন জাতীয় ওষুধ দেই, যেটা আমি জানি না খেয়েছেন কিনা, নরমেন্স জাতীয় কোনো ওষুধ কি দিয়েছে? মেনোরাল, নরমেন্স এই জাতীয় কোনো ওষুধ? না। অথবা মাসিকের প্রথম 5 দিন কোনো ওষুধ খেতে দিয়েছে? হ্যাঁ দিয়েছে, ওষুধ খাইছে। আবার 21 দিন কোনো ওষুধ খাইছেন? যেমন ওষুধ দিচ্ছে যে 21 দিন খাবেন? না, এটা খাইনি, এই ধরনের ওষুধ কোনো দেয় নাই। আচ্ছা, তাহলে আমি যেটা বলবো যে জরায়ুতে যদি কোনো টিউমার না থাকে তাহলে আমরা 3 মাসের আপনাকে একটা চিকিৎসা দিতে পারি, তবে আপনার জরায়ুর মুখের লালাটা একটু পরীক্ষা করে নিতে হবে এই বয়সে। ভায়া টেস্টটা করবে? এটা ভায়া টেস্ট করবে, সাথে যদি যখন ভায়া টেস্ট করবে তখন যদি সন্দেহ হয় যে জরায়ুর মুখটা একটু খারাপ মনে হচ্ছে, তাহলে প্যাপস্মিয়ারও করবে, একটা প্যাপস্মিয়ার করবে। আমার মনে হয় যে আমাদের প্রেসক্রিপশন লিখছেন সাগর ভৌমিক, একটু পরিষ্কার করে ভায়া এবং প্যাপস্মিয়ার দুটোই লিখে দিবেন, এটা করবেন। আর আমি একটু ওনাকে ট্রিটমেন্ট দিতে চাই, যেহেতু আপনি বলছেন যে আলট্রাসোনোগ্রাম করে তেমন টিউমার বা কিছু পাওয়া যায়নি, তাই না? তারপরও ব্লিডিং বেশি হয়, তো আমি একটু ট্রিটমেন্ট ওনাকে দিতে চাই যে মাসিকের প্রথম দিন থেকে 5 দিন ট্র্যাক্সিল, হ্যাঁ ট্র্যাক্সিল প্রথম 5 দিন, যেদিন শুরু হবে ক্যাপসুল ট্র্যাক্সিল 500 মিলিগ্রাম, একটা করে দিনে 3 বার প্রথম 5 দিন খাবে। ক্যাপসুল ট্র্যাক্সিল, হ্যাঁ 3 বার খাবে, সকালে দুপুর রাতে 3 বেলা খাবে মাসিকের প্রথম দিন থেকে 5 দিন।
এটা আপনি পরপর 3 মাস খাবেন, শুধু ওই 5 দিন। আর যদি ব্যথা হয়, সাথে যদি ব্যথা হয়, তাহলে আপনার কি ব্যথাও হয়? মাসিকের সময় ব্যথা হয়? প্রচুর ব্যথা হয়, ব্যথা জ্বালা প্রচুর ব্যথা হয়। আচ্ছা, মাসিকের সময় যদি তার ব্যথা হয় তাহলে সে ন্যাপ্রোক্সেন, ট্যাবলেট ন্যাপ্রোক্সেন, NAPROXEN, হ্যাঁ, ন্যাপ্রোক্সেন 500 মিলিগ্রাম, ওইটাও আপনি প্রথম 3 দিন খাবেন। তাহলে পরপর 3 মাস, মাসিকের প্রথম দিন থেকে একটা 5 দিন, একটা 3 দিন, এভাবে করে আপনি 3 মাস খাবেন। 3 মাস খাওয়ার পরও যদি ব্যথা থাকে বা ব্লিডিং থাকে, তাহলে আমার মনে হয় যে অ্যাডিনোমায়োসিস নামে একটা ডিজিজ হয়। এ সাধারণত এই বয়সে। বাচ্চা কয়জন আপনার? 3টে। 3টে ভিতরে 3 মানে যাদের 2-3 জন বাচ্চা থাকে এবং 45 এজ এক্সেসিভ ব্লিডিং হয় এবং পেন হয়, তাহলে দেখা যায় যে জরায়ুতে অ্যাডিনোমায়োসিস নামে একটা ডিজিজ, যেগুলা এই হরমোন বা মেডিসিনের রেসপন্স করে না। এবং যখন 45 বয়স হয়, তার সেই ক্ষেত্রে মেডিসিন যখন রেসপন্স, আমরা ইনিশিয়ালি দেই মেডিসিন, রেসপন্স না করে তাহলে কিন্তু সেটা তখন সার্জারি লাগে। তো আমি মনে করি যে প্রথমে আমি যে মেডিসিনগুলো দিলাম, আপনি 3 মাস এটা খেয়ে দেখেন। তারপরে এর পাশাপাশি আপনি জরায়ের মুখে যে লালা পরীক্ষা করতে বলছি সেটাও করবেন। তারপরে 3 মাস পরে আপনি আবার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। ব্লিডিং যদি কমে যায় তো ভালো, না হলে অ্যাডিনোমায়োসিস নামে একটা অসুখ আছে জরায়ুতে, সেটা হইলে কিন্তু আবারও হয়তো ব্লিডিং হবে, আবারও ব্যথা হবে, তখন কিন্তু অপারেশনের লাগার সম্ভাবনা থাকে। যাই হোক, কিন্তু আপাতত যেটুকু দেওয়া হয়েছে সেটুকু পরীক্ষা করেন। আমরা আপনার জন্য শুভকামনা থাকলো। নিশ্চয়ই বড় কোনো ঝামেলা হবে না আশা করছি। এবং মেনোপজ হওয়ার আগে অনেক সময় মাসিক ইরেগুলার হয় এবং সেটা মেডিসিনে সেরে যেতে পারে। এখনো উনি ইরেগুলার মাসিকের কথা বলেন নাই? ইরেগুলার বলে নাই, কিন্তু এক্সেসিভ ব্লিডিং হয় আর ব্যথা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আরেকজন পেশেন্ট দেখি আমরা। রিক্তা। জি দিদি, আমি এবারে ডেকে নিচ্ছি টিয়া দাস। উনিও অনেক শারীরিক জটিলতায় ভুগছেন। আচ্ছা আপু নমস্কার। হ্যাঁ নমস্কার প্রিয়া, কি খবর? এখন ভালো, কিন্তু আমার এই অল্প বয়সে বাচ্চা হওয়ার পর থেকে অতিরিক্ত গ্যাস বেড়ে যায়, হেউ একটা শব্দ হয়, এটা সারে না। আচ্ছা, তখন শ্বাস নিতেও কষ্ট হয়। এখন বয়স কত? বয়স 20 এরকম। এখন 20? হ্যাঁ। হ্যাঁ, কত বছর বয়সে বাচ্চা হলো? বাচ্চার বয়স ভাবছিলাম বাচ্চার বয়স 10 মাস। আর শ্বাস, এই যে বুকে পিঠে এই জায়গায় ব্যথা? না, গলার কাছে আমার। গলার কাছে? আচ্ছা আচ্ছা, শব্দ হয়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, গ্যাসের ওষুধ কি খাওয়া হয়েছে এর মধ্যে? হ্যাঁ, গ্যাসের ওষুধ খাই। না, কিন্তু প্রিয়া এত স্পেসিফিক কেমনে বললো যে অল্প বয়সে বাচ্চা হওয়ার কারণে অতিরিক্ত গ্যাস হয়? আমার এই সিজার করার পর থেকে এটা হয়েছে। আসলে বাচ্চা হওয়ার সাথে এটা রিলেটেড না, কিন্তু এত অল্প মানে প্রিয়া, আমি জানি না আপনার বিশ্বাস হয় ওর বয়স 20? একটু বেশি হতে পারে, না আর একটু কম হতে পারে। হ্যাঁ, কম হবে। হ্যাঁ, বেশি হতে পারে। হ্যাঁ, তো এই আসলে অল্প বয়সে বাচ্চা হয়েছে ওর প্রিয়ার। আর সেটা তো, এবং এখন থেকেই অন্য যারা দেখছেন তাদের জন্য একটু দেখাতে চাই যে এই যে প্রিয়া দেখেন যে অল্প বয়স, তারপরে বয়স বাড়িয়ে বলতেছে আমাদেরকে, আর বাচ্চা হওয়ার পরেই তার এইটুকু একটা বাচ্চা মেয়ে, তার সিজারে বাচ্চা হয়ে গেল এবং নানান সমস্যা শুরু হয়ে গেল এখনই। তো আমার মনে হয় মেয়েরা একেবারে তৈরি না হওয়ার আগে তাদের বাচ্চা না হয় ভালো, সুতরাং বাল্য বিবাহটা তো বন্ধ করাই উচিত। প্রিয়ার জন্য ওষুধ, গ্যাস হওয়ার ওষুধ দেন আপা? আচ্ছা প্রিয়া, আমি যেটা বলছি যে হ্যাঁ, তোমার গ্যাস হচ্ছে ঠিক আছে, কিন্তু বাচ্চা হওয়ার জন্যই যে এটা হয়েছে সেটা না, হ্যাঁ, অন্য কারণেও হতে পারে। তো যাই হোক, যে গ্যাসের ওষুধটা ভালো করে খেতে হবে এবং অনেক দিন খেতে হবে। আমি যেটা লিখে দিচ্ছি, হ্যাঁ, সে ওষুধটা খাবে, সাথে সিরাপও খাবে। হ্যাঁ, যে ট্যাবলেট আমরা দিয়ে দেই ম্যাক্স প্রো। হ্যাঁ, ম্যাক্স প্রো, যেটা 20 মিলিগ্রাম দুবেলা করে খাবে। হ্যাঁ, দুবেলা করে খাবে। সাগরদা ম্যাক্স প্রো 20 মিলিগ্রাম 20 মিলিগ্রাম দুবেলা করে খাবে, একদম 1 মাস পুরা খাবে। তারপর ট্যাবলেট অমিডন খাবে, অমিডন। তারপর অমিডন 3 বেলা খাবে, আর সাথে সিরাপ খাবে, যেহেতু ওর সিভিয়ার ব্যথা হয়। সিরাপ আপা কি দিচ্ছেন? গ্যাভিসল। হ্যাঁ, গ্যাভিসল সিরাপটা
সিরাপটা 2 চামচ করে দিনে 3 বার খাওয়ার পর খাবে। হ্যাঁ, এই 3টা ওষুধ তো আপনি খাবেনই, তারপর তার একটা সিবিসি করা দরকার, হিমোগ্লোবিন কেমন। হ্যাঁ, আচ্ছা, এত বাচ্চা মেয়ের যদি ডেলিভারির পর তার অবশ্যই তার রক্ত শূন্যতা হতে পারে, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকতে পারে, এগুলো দেখতে হবে। তার একটা ব্লাড টেস্ট করতে হবে, আর থাইরয়েড, হ্যাঁ থাইরয়েড, হ্যাঁ থাইরয়েডটা করা দরকার, ব্লাড টেস্টটা করা দরকার, আর ভিটামিন ডি। আচ্ছা। যে ভিটামিন ডি এর অভাবে কিন্তু আমার মনে হয় সাগরদা লিখতে পাচ্ছেন তো? এই 3টা আমার মনে হয় মেয়েটার করা উচিত। একটা ওর রক্ত শূন্যতা আছে কিনা, মানে সিবিসিটা যদি করা হয় তার মধ্যে হিমোগ্লোবিন চলে আসবে, অন্যান্য ইয়েও চলে আসবে, প্লাস ওর যেটা করা উচিত থাইরয়েডটা আর ভিটামিন ডিটা। এখন থাইরয়েড, ভিটামিন ডি, হ্যাঁ এটা করা উচিত, এবং এগুলো যদি ডেফিসিয়েন্সি থাকে। আর মা, তোমার বাচ্চা হয়েছে এখন, কিন্তু 3 মাস তোমাকে আয়রন এবং ক্যালসিয়াম এটা খেয়ে যেতেই হবে, কারণ তোমার বাচ্চা কি বুকের দুধ খাচ্ছে? হ্যাঁ, বাচ্চা যেহেতু বুকের দুধ খায়, তোমার কিন্তু সারা শরীরে ব্যথা হবে, তোমার মানে কি বলবো রক্ত শূন্যতা হবে, তোমার শরীর দুর্বল হবে, অনেক সমস্যা তোমার হবে। কারণ তুমি যদি খাওয়া দাওয়াটা ঠিক মতো না করো, তোমার যদি ক্যালসিয়ামের ঘাটতি হয়, সারা শরীর হাড্ডি থেকে কোমর থেকে শুরু করে তোমার প্রচন্ড ব্যথা হবে। হ্যাঁ, তুমি তো শুধু গ্যাসের কথা বললে, সেটার ওষুধ আমরা দিলাম, কিন্তু পাশাপাশি তোমাকে গ্যাসটা যখন একটু কমবে তখন তোমাকে কিন্তু আয়রন ক্যাপসুল অথবা স্বল্প মূল্যে সরকারিভাবে যেটা পাওয়া যায়, হ্যাঁ এই যে আয়রন ট্যাবলেট, সেই ট্যাবলেট সরকারি হসপিটালে তোমাকে ফ্রি দিবে, ক্যালসিয়াম তোমাকে ফ্রি দিবে, সেগুলা টানা তোমাকে 3 থেকে 6 মাস খেতে হবে। অল্প বয়সে বাচ্চা হয়েছে, এগুলোর স্বল্পতা অবশ্যই তোমার শরীরে থাকবে। আর আমার একটু দেখে যেন মনে হচ্ছে যে দেখে ওর গলার এই জায়গাটা একটু ফোলা ফোলাও মনে হচ্ছে, কেমন? হ্যাঁ, তুমি থাইরয়েড টেস্টটা ওকে একটু লিখে দেন, ও যেন থাইরয়েডটা করে। যদি হাইপোথাইরয়েড হয় ডেফিনেটলি এটা ট্রিটমেন্ট নিতে হবে, প্রেগনেন্সির আগেই করা উচিত ছিল, এবং প্রেগনেন্সি যদি সে সাফার করে থাকে হাইপোথাইরয়েড, তাহলে সেটার এফেক্ট কিন্তু বাচ্চার উপর অনেক বেশি পড়ে। হ্যাঁ, তো যাই হোক, বাচ্চা তো এখন হয়ে গেছে, এখন কিন্তু নিজের স্বাস্থ্যটা ঠিক রাখতে হবে। আর এই ছোট মানুষ, নিজেও ছোট মানুষ, বাচ্চা বুকের দুধ না খায় হয়তো পারবে না, কিন্তু নিজের শরীরের যে অনেক ঘাটতি হবে এগুলো পূরণ করতে হবে। ম্যাডাম, ওর আরেকটা সমস্যায় ভুগছে, আর একটু কথা বলতে চাচ্ছে। শ্বাসকষ্ট। হ্যাঁ, শ্বাসকষ্ট। হ্যাঁ জি আপা, শ্বাসকষ্ট আছে। আচ্ছা, শ্বাসকষ্টকে একটু সামান্য কাজকর্ম করলেই হয়? না, আমার নাকি সবসময় হাঁটলেও হয়? পারে না, হঠাৎ একদিন বাড়ি ছিল, তখন শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল। আচ্ছা, এখন অ্যাজমা নাই তো? হাঁপানি যেটা সেটা পরীক্ষা নাই তো? করিনি। যদি না থাকে তাহলে কিন্তু, যেটা হঠাৎ যদি শ্বাসকষ্ট হয়, তাহলে কিন্তু আমরা দেখি যে তার কোনো হার্টে কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, এগুলো কিন্তু প্রেগনেন্সির পরেই ডায়াগনোসিস হয়। আচ্ছা, হ্যাঁ, অনেক সময় যে হার্টের ভালভের যে প্রবলেমগুলো থাকে, এগুলো আগে কখনোই এটা সিমটম দেখা দেয় না, বোঝাও যায় না। জাস্ট প্রেগনেন্সিতে এগুলা বাড়ে, এবং আফটার প্রেগনেন্সি এইসব সিমটমগুলো হয়। তাইলে ওর কিন্তু এই যে বারবার বলছে যে আমার খুব বয়স 10 মাস, কিন্তু এখনো ওর মেনস্ট্রুয়েশন হয়নি এখনো। না, এটার জন্য কোনো প্রবলেম নাই। বাচ্চা বুকের দুধ খাইলে মেনস্ট্রুয়েশন অনেক দিন বন্ধ থাকতে পারে, এটার জন্য চিন্তার কোনো কারণ নেই। মেনস্ট্রুয়েশন হবে বা আরো অনেক দিন বন্ধও থাকতে পারে। হ্যাঁ, সেটার জন্য চিন্তা করার কোনো কারণ নেই, কারণ বাচ্চা বুকের দুধ টানলে মেনস্ট্রুয়েশন বন্ধ থাকতে পারে। কিন্তু তোমার যে শ্বাসকষ্ট হয়, সেই জন্য কিন্তু একটু তোমার বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া উচিত। যে অনেক হার্ট ডিজিজ কিন্তু এই পিরপিরিয়ামে ডায়াগনোসিস হয়। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, যেগুলা আগে মানে সুপ্ত অবস্থায় থাকে, কোনো সিমটম থাকে না। হ্যাঁ, এই জন্য বলছি যে বাচ্চা মেয়ে তো হাইপোথাইরয়েডও থাকতে পারে, চেহারা দেখে কেমন জানি মনে হচ্ছে। হ্যাঁ, প্রিয়াকে ভালো করে। স্বামী কি করে প্রিয়া? রঙের কাজ করে। রঙের কাজ করে। আচ্ছা, তাহলে স্বামীকে আজকে গিয়ে মানে ভালো করে বলবেন, হ্যাঁ, গ্যাসের ওষুধটা শুরু করে দিবে। ওষুধ তো খুবই অল্প দাম, যে ওষুধ দিচ্ছে সেই ওষুধ খাওয়া শুরু হয়ে যাবে, কিন্তু যে 2-3টা টেস্ট আপা বলছে সেই পরীক্ষাগুলো করায় নিতে হবে। হ্যাঁ জি আপা। আচ্ছা, আচ্ছা, ওকে। আমরা আরেকজন দেখি। এবারে দেখে নিচ্ছি মধুমালাকে, সে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছে। এই যেমন আমার সাদা হয়ে যাচ্ছে, মুখ সাদা হয়ে যাচ্ছে, এই জন্যে। আপনি কোনো ডাক্তারের কাছে যান না এই জন্য? না, এখনো যাইনি ডাক্তারের কাছে। আচ্ছা, এইটাকে মানে ভিটিলিগো বলা হয় আর কি।
এটার জন্য আপনাকে চর্মরোগ বিশেষজ্ঞর কাছে যেতে হবে, এবং আরো যখন এটা অনেক কম ছিল তখনই এটা যাওয়া উচিত ছিল আর কি। এখন এটার জন্য আসলে এটার চিকিৎসক আমরা না, গাইনি বিশেষজ্ঞ না, এই জন্য কিন্তু মা আপনাকে চর্মরোগ বিশেষজ্ঞর কাছে যেতে হবে, গিয়ে ওনাদের আপা, সাথে এটা কথা কি বলতে হবে। কিউরেবল? অনেকেরই মানে এটা এটা আসলে খুব, যদি যখন একদম কম থাকে তখন হয়তো কিছু, কিন্তু এখন এটা এত বেশি বেড়ে গেছে যে আচ্ছা। এটা এত ভালো না হওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে মধুবালা আপনি তারপরও ওই যে যাতে অতিরিক্ত তাড়াতাড়ি বেড়ে না যায়, হ্যাঁ, সেই জন্য হয়তো ওনারা আপনাদের কিছু চিকিৎসা বা পরামর্শ দিয়ে থাকবেন, কিছু টেস্ট করাবেন। আপনি অবশ্যই তাড়াতাড়ি আপনি একজন চর্মরোগ বিশেষজ্ঞের সাথে দেখা করবেন। ঝিনাইদহের কৃষ্ণনগর আদর্শ পাড়ায় আছি এবং এখানে কথা বলছি আমরা আয়েশা আক্তার রিক্তার মাধ্যমে মায়েদের সঙ্গে। আমাদের সঙ্গে অধ্যাপক ডক্টর নীলুফার সুলতানা আছেন। আমরা তার সঙ্গে নীলুফার আপা এত চমৎকার করে বুঝিয়ে দিচ্ছেন, নানান বিষয় নিয়ে বুঝিয়ে দিচ্ছেন, সে কারণে চিকিৎসাও হচ্ছে, প্রেসক্রিপশনও পাচ্ছি, পাশাপাশি আমি অনেক কিছু জানতে পারছি। আর যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখেন, বিশেষ করে ধাত্রী যারা, তারা কিন্তু অনেক মনোযোগ দিয়ে দেখেন, তাদের জন্য আপা অনেক অনেক গুরুত্বপূর্ণ অনেক কথা বলছেন। সুতরাং আমি এই আলোচনাটা ছাড়ছি না আপাতত, কিন্তু সময়ের কারণে অনুষ্ঠানটি শেষ করতে হয়। অনুষ্ঠানটি শেষ করছি, আগামী পর্বে আবারও একই জায়গায় দেখা হবে। সেই পর্যন্ত থাকবেন নিশ্চয়ই আমাদের সঙ্গেই। আর কত দূর ওই মোহনা, এই যে কুয়াশা, এই যে ছলনা, এই বঞ্চনাকে পার হলেই পাবে জনসমুদ্রের ঠিকানা, আলোর পথ যা